বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 লেসন 3 পেজ 30, 31, 32, 33 এবং 34 পেজের সম্পূর্ণ লেসন 3-র সমাধান দিব, অর্থাৎ চ্যাপ্টার 4-এর অর্থাৎ ইউনিট 4। চলো আমরা সমাধান শুরু করি। তো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। প্রথমে আমরা লেসনে কী কী শিখতে পারবো সেটা আমরা জানবো। এ নিউ জেনারেশন অর্থাৎ নতুন প্রজন্ম, একটি নতুন প্রজন্ম সম্পর্কে এই অধ্যায়টি আমরা শিখব। আজকে যে বিষয়গুলো এই অধ্যায় থেকে শিখব সেটা হচ্ছে এখানে বলছে যে লার্নিং আউটকাম অর্থাৎ শিখন ফল। আফটার ইউ হ্যাভ স্টাডি দিস ইউনিট ইউ উইল বি এবল টু, অর্থাৎ আমরা এই অধ্যায় পড়ে যা যা জানতে পারবো তা এখানে বলা হয়েছে। এখন আমরা একে একে জেনে নিই আমরা কী কী শিখতে পারবো এখান থেকে, এই অধ্যায় থেকে, সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবো, দ্য কনসেপ্ট অফ জেনারেশন। এখানে যে বিষয়গুলো এই অধ্যায় থেকে শিখতে পারবো সেটা হচ্ছে এই লেসন থেকে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশনাল নেমিং অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট, অর্থাৎ প্রজন্মভিত্তিক নামকরণের ধারণা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে পারবো। হ্যাঁ, তারপরে অ্যানালাইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক অ্যান্ড চ্যালেঞ্জ অফ জেনারেশন জি। জেনারেশন জি কি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তারপর এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টিটি, অর্থাৎ জেনারেশন জেডের অন্যান্য বৈশিষ্ট্য চ্যালেঞ্জ বিশ্লেষণ করুন। প্রজন্মগত পরিচয়ের উপর বিশ্ববাসী ঘটনাগুলির প্রভাব ও পরীক্ষা করুন, সেটা করুন আর কি, সেটা জানতে পারবো। এক্সপ্লোর দ্য লিগেসি অফ জেনারেশনাল স্ট্রাগল ইন বাংলাদেশ, এটা হচ্ছে যে বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের উত্তরাধিকারীদের অন্বেষণ করুন। এরপর evaluates the importance of governments to meet the need of নতুন চাহিদা মেটানোর শাসনের গুরুত্ব মূল্যায়নকরণ জেনারেশন অর্থাৎ প্রজন্ম। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই অধ্যায় পরে জানতে পারবো। চলো আমরা প্রথমে জেনারেশন জি কি সেটা আমরা আগে জেনে নিব। তো আমাদের সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখানে যেটা বলা হয়েছে দেখো, জেনারেশন জি অ্যান্ড রেভলিউশন, অর্থাৎ জেনারেশন জি এবং বিপ্লব। লিসেন টু দ্য সং কথা ক বাই সেজন অন ইন্টারনেট, অর্থাৎ সেজন ইন্টারনেট থেকে কথা ক গানটি রেপ গানের মতনই একটি গান আছে, খুব ভালো। তো কথা ক গানটি তোমরা দেখে নিতে পারো নেটে সার্চ দিয়ে। এখন আমরা যেটা বলবো, হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা ক বাই সেজন। আচ্ছা, সেজন এখন বলছে যে সেজনের অর্থাৎ ইন্টারনেট সেজনের কথা ক গানটি শুনুন, সেটা বলছে। While a singer from earlier generation were often too afraid to use music as a form of protest, artists like Shazan and Hannan have courageously spoken out. Their rap songs become anthems of the July uprising in 2024. The new generation is no longer, এখানে বলছে যে লঞ্জার এফোর্ট, তারপর এখানে দেখো, এখানে উচ্চারণটা হবে জেনারেশন ইজ নো লঙ্গার এফোর্ট, দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট। এখানে দেখো, ব্রেভ তো সাহসী, ডিফারেন্ট তো ভিন্ন আর কি। বাট হাউ ডু ইউ মেক সেন্স অফ দ্য ডিফারেন্স? হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশন অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশন দ্যাট লিঙ্ক দ্যাম অ্যাক্রস টাইম? বাংলা অর্থটা আমরা একটু পড়ে দিচ্ছি। এখানে দেখো, প্রজন্মের লোকেরা প্রায়শই প্রতিবাদের ফর্ম হিসেবে সঙ্গীত ব্যবহার করতে ভয় পেত। সে যেন হান্নানের মতো শিল্পীরা সাহসের সাথে কথা বলেছেন এবং তাদের রেপ গান 2024 সালের জুলাই বিদ্রোহের সঙ্গীত হয়ে ওঠে। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী এবং ভিন্ন। কিন্তু কিভাবে আমরা পার্থক্য বুঝতে পারি, বিভিন্ন প্রজন্মকে কি সংজ্ঞায়িত করে এবং সময় জুড়ে তাদের লিঙ্ক যে সংযোগ কী, এই সম্পর্কে আমরা এই অধ্যায় জানতে পারবো। আমরা পড়া শুরু করব। প্রথমে আমরা
ইউনিট 4 এর পিপল হু মেক এ ডিফারেন্স এটা সম্পর্কে আমরা জানবো। এখানে দেখো, although generation levels are rooted in Western ideas and may not universally apply, they can sometimes offer a useful framework for understanding changing social dynamics. The idea of naming generation start in the early 20th century with the lost generation. আচ্ছা, লাস্ট জেনারেশন কি সেটাও তোমাদেরকে বলে দিব। এরপর দিস রেফার্ড টু দোজ হু সাফার্ড দ্য আফটারম্যাথ অফ ওয়ার অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন। এটার অর্থ হচ্ছে যে, তোমাদেরকে যদি সহজভাবে বলি, এটা সম্পূর্ণ বাংলা অর্থ হবে, দেখো এটা সম্পূর্ণ বাংলা অর্থ হবে যে, যদিও প্রজন্মের লেভেলগুলি পশ্চিমা ধারণাগুলির মধ্যে নিহিত সর্বজনীনভাবে প্রযোজ্য নাও হতে পারে, তারাও কখনো কখনো পরিবর্তনের সামাজিক গতিবিদ্যা বোঝায় জন্য একটি দরকারি কাঠামো অফার করতে হয়। প্রজন্মের নামকরণটি ধারণাটি 20 শতকের গোড়ার দিকে লাস্ট জেনারেশন দিয়ে শুরু হয়েছিল। এটি তাদের উল্লেখ করেছে যে, যারা প্রথম বিশ্বযুদ্ধ বা গ্রেট ডিপ্রেশনের পরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরের অংশটুকু আমরা পড়ে নিই, তার আগে আমরা জেনারেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। চলো আমরা জেনারেশন সম্পর্কে ধারণা নিয়ে নিই। এখানে দেখো, একটু জুমিং করি, এটা জেনারেশন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি যে এখানে 1928 থেকে 1945 থেকে সাইলেন্ট জেনারেশন। এখানে আমাদের জেনারেশনগুলো খুবই কি নীরব ছিল, বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বযুদ্ধের কোনো প্রতিবাদ করেনি, সেটাই বোঝাচ্ছে। অর্থাৎ বেবি বুম, এখানে বলছে যে বেবি বুমার অর্থাৎ 48 থেকে 64, এরপর জেনারেশন এক্স 65 থেকে 80, এই জেনারেশনকে বোঝায় জেনারেশন এক্স দ্বারা। তো এখানে যে জেনারেশন ওয়াই দ্বারা বোঝানো হয় 1981 থেকে 1996 পর্যন্ত। এরপর দেখো, তারপর জেনারেশন জি দ্বারা বোঝানো হয়েছে, যেমন অর্থাৎ 1997 থেকে 2012, অর্থাৎ এটা হচ্ছে জেনারেশন জি হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি আধুনিক জেনারেশন জি আধুনিক শুরু হয়। এবং জেনারেশন আলফা অর্থাৎ 2013 থেকে 2020 পর্যন্ত জেনারেশন আলফা, এটা খুবই ডিজিটাল যুগ বলা হয়। তো তোমরা জেনারেশন সম্পর্কে খুব ভালো ধারণা পেলে। এখানে লস জেনারেশন হচ্ছে 1883 থেকে 1900 লস জেনারেশন, যে সময়টায় জেনারেশন একেবারে নীরব ছিল এক কথায়। তো এটাই হচ্ছে যে গ্রিডস জেনারেশন আর কি। এটা হচ্ছে 1901 থেকে 1927 থেকে গ্রিড জেনারেশন। তো এখন তো জেনারেশন সম্পর্কে খুবই ভালো ধারণা পেলে যে ওই সময় জেনারেশনটা কেমন ছিল, এটা একটা ধারণা পেলে। এখন আমরা পরবর্তী পড়ায় চলে যাচ্ছি, পরবর্তী টেক্সে। এই অংশটুকু পড়ে নিই। The name practice continued with Generation X and the millennials, eventually reaching. এরপর বলছে যে জেনারেশন জি ইজ এ গ্রুপ দ্যাট গ্রো আপ, মানে বেড়ে ওঠে, এটার শব্দের অর্থ হবে যে বেড়ে ওঠা, বড় হওয়া বা বেড়ে ওঠা। এরপর entirely in the digital age, the first on zoom into the internet, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে নামকরণের অনুষ্ঠানে জেনারেশন এক্স এবং তারপর সহস্রাবের সাথে চলছে থাকে, অবশেষে জেনারেশন মানে জেড এ পৌঁছে যায়। জেনারেশন জেড হলো এমন একটি গোষ্ঠী যারা ডিজিটাল প্রযুগে সম্পূর্ণভাবে বেড়ে ওঠে, প্রথম ইন্টারনেটে জুম করে। অর্থাৎ 1997 থেকে 2012 সাল পর্যন্ত কিন্তু মোবাইল কম্পিউটারের একটা প্রচলন হয়, সেটাই বোঝানো হয়েছে। তো আমরা চলো পরের অংশটুকু পড়ে নিই। এখন আমরা পরের অংশটুকু পড়বো। এখানে হচ্ছে গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, মোবাইল ইন্টারনেট অ্যান্ড a lot of information, generation G experience paradox, hyper connected with often
তারপর এখানে বলছে যে ইসোলেটেড ডিজিটালি অ্যাডাপ্ট, বাট এখানে বোঝানো হয়েছে যে সোশ্যাল মিডিয়া একটি মোবাইল ইন্টারনেট এবং প্রচুর তথ্যের সাথে বেড়ে ওঠা যেন একটি প্যারাডক্স অনুভব করে, মানে বিপরীত। অর্থাৎ প্যারাডক্স শব্দ হচ্ছে একটা প্রাচীনকালের বিরুদ্ধে একটি কাজ করে, অর্থাৎ প্রাচীনকাল দূর হয়ে যায়। হাইপার সংযুক্ত কিন্তু প্রায়শই বিচ্ছিন্ন ডিজিটাল পারদর্শী। কিন্তু এখানে এখানে একটা প্যারাডক্স শব্দের অর্থ হচ্ছে বিপরীতভাবে কাজ করা। হ্যাঁ, মানে যে কোনো জেনারেশনকে পরিবর্তন নিয়ে আসা, সমাজের বিষয় সামাজিকভাবে মানুষকে কাজকর্মে গতি বাড়ে আর কি, সেটাই বলতেছে। খুব বিপরীতভাবে যে কোনো মতের বিরুদ্ধে হতে পারে বিপরীত। এখন আমরা এই অংশটুকু পড়ে নেব। এখানে বলছে যে frequently anxious free weight persistently states they have also witnessed transformative global events, climate crisis, political turmoils like that Ukraine, Russia war, and the genocide in Palestine that shape the world they are supposed to inherit. অর্থ প্রায়ই উদ্বিগ্ন, মুক্ত কিন্তু ক্রমাগত চাপে থাকে তারা পরিবর্তনশীল বৈশ্বিক ঘটনাবলী, জলবায়ু সংকট, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো রাজনৈতিক অস্থিরতা এবং ফিলিস্তিনে গণহত্যার সাক্ষী হয়েছে, যা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশ্বকে গঠন করে। এখন আমরা পরের অংশটুকু পড়ে নেব। ইন বাংলাদেশের মধ্যে দ্য স্ট্রাগল ফর progress has long been a part of its generation, if the freedom fighters of 1971 largely part of the baby boomer generation helped liberate the country. Their struggle laid the groundwork for the 1985 for democracy against autocracy. অর্থাৎ বাংলাদেশের প্রগতি লড়াই দীর্ঘকাল ধরে প্রতিটি প্রজন্মের একটি অংশ, যদিও স্বাধীন 1971-এর যুদ্ধরা বেবি বোমার প্রজন্মের বেশিরভাগ অংশ দেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল। তাদের সংগ্রাম 1980-এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র লড়াই ভিত্তি করে স্থাপন করেছিল। এটা 1980 সালের 80 সালের পর থেকে যে আন্দোলন, সেটা আর কি 90-এর দশকের শেষে। এরপর আমরা পরের অংশটুকু পড়ব। এখন আমরা নিচের অংশটি পড়ব। এখানে দেখতেছ today's young generation born around 2000 carries this legacy forward. The 2018 road safety protest and the brutal এখানে এটার উচ্চারণটা একটু কঠিন। দেখো এখানে বলছে যে ব্রুটল, এটা কিন্তু ব্রুটল না হয়ে ব্রুটল হবে। দ্য ক্র্যাকডাউন দ্যাট ফ্লোইড মার্কেট, এখানে দেখো মার্ক করা আর কি, এই জিনিসগুলো মার্ক করা হয়েছে। মার্কড এ সিগনিফিক্যান্ট শিফট ইন জেনারেশন জি কনসিকিউসনেস, এটা উচ্চারণটা হবে যেরকম কনসিকিউসনেস, অর্থাৎ কনসিকিউসনেস শার্পেনিং their political awareness and reshaping the role of media in their worlds. Consequently, the 2024 uprising was led by this generation who release, মানে কে বুঝতে পারবে সেটা বোঝাচ্ছে আর কি। তো বাংলা অর্থ হবে যে আজকের তরুণ প্রজন্ম 2000 সালের দিকে জন্মগ্রহণ করেন, এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যান। 18 সালের সড়ক নিরাপত্তা বিক্ষোভ এবং এরপর নৃশংসতা ক্র্যাকডাউন জেনারেল জেডের চেতনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করেছে। তাদের রাজনৈতিক সচেতনতাকে তীক্ষ্ণ করেছে এবং তাদের বিশ্ব মিডিয়াকে ভূমিকাকে নতুন আকারে দিয়েছে। ফলস্বরূপ 2024 সালের বিদ্রোহ এই প্রজন্মকে নেতৃত্ব ছিল যারা উপলব্ধি করতে পেরেছে। তখন আমরা নিজের অংশটুকু পড়ে নেব, চলো। এটা হচ্ছে 33 পৃষ্ঠা 30 পৃষ্ঠা পেজে শেষের অংশ। এখানে যেটা বলা হয়েছে যে দ্য ineffectiveness of political establishment and grow increasingly frustrated with the status
খো, এটা বাংলা অর্থ হচ্ছে যে রাজনৈতিক প্রতিষ্ঠানের অকার্যকরতা এবং স্থিতাবস্থা ক্রমশ হতাশ হয়ে পড়ে। তারপর বলছে যে দেখো, দ্য জুলাই আপরাইজিং অফ 2024 signals and urgent call for adaptation. Outdated methods can no longer meet the challenges of today's world. To truly support Generation G ambition, we need concrete steps as political rhetoric has failed them. এখানে যেটা আরো বলা হয়েছে দেখো, only with this, আরেকটু উপরে তুলে দেখি, only with this commitment can the vision and energy of this generation given the support they deserve. এটা বাংলা অর্থ হচ্ছে 2024 সালের জুলাই বিদ্রোহ অভিযানের জন্য, এটা অভিযান হবে, অভিযোজনের বলছে এখানে, বিদ্রোহ অভিযোজনের জন্য একটি জরুরি আহ্বান ইঙ্গিত দেয়। সেগুলো পদ্ধতি আর আজকের বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না। জেনারেল জেট এর উচ্চাকাঙ্ক্ষাকে সত্যিকার অর্থে সমর্থন করার জন্য আমার দৃঢ় পদক্ষেপের প্রয়োজন, কারণ রাজনৈতিক বাগ্মিতা এবং তাদের ব্যর্থ করেছে। শুধুমাত্র এই প্রতিশ্রুতি দিয়ে এই প্রজন্মের দৃষ্টিও এবং শক্তিকে তাদের প্রাপ্ত সমর্থন দেওয়া যেতে পারে। এখন আমরা প্রশ্ন পর্বে চলে যাব, প্রশ্ন উত্তর এবং শূন্যস্থানগুলো। এখন চলো 33 পৃষ্ঠার প্রশ্নগুলো বুঝে নেই, তারপর উত্তরগুলো দিয়ে দিই ছটপট করে। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু জেনারেশন নেমিং রেফার টু, হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন, অর্থাৎ প্রজন্মভিত্তিক নামকরণ কি বোঝায়, মানুষ কেন বিভিন্ন প্রজন্মের নাম রাখে, সেটার উত্তর দিতে হবে। প্রশ্নগুলোর বাংলা অর্থ তোমরা অবশ্যই লিখে নিবা, না হলে তোমরা প্রশ্নগুলো বুঝবে না। ডেসক্রাইব অন ইউনিক ক্যারেক্টারিস্টিক অর চ্যালেঞ্জ অফ দ্য কারেন্ট জেনারেশন। তারপর এখানে 2 নম্বর অর্থ হচ্ছে বর্তমান প্রজন্মের একটি অত্যন্ত বৈশিষ্ট্য বা চ্যালেঞ্জ বর্তমান বর্ণনা করে। 3 নম্বর হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি লেগাসি অফ জেনারেশন স্ট্রাগল ইন বাংলাদেশ, ডিসক্রাইব ইন ব্রিফ। এখানে বলছে যে 3 নম্বর, বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের উত্তরাধিকার সম্পর্কে আপনি কি জানেন, সংক্ষেপে বর্ণনা করেন। এটা কিন্তু খুবই সৃজনশীল একটি প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা তোমরা হুবহুব কোনো গাইড নোট এবং ইউটিউব চ্যানেল নাও পেতে পারো। এই 3 নম্বর উত্তরটা খুবই কঠিন আছে, দেখতে সহজ হলেও খুব কঠিন, সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। এরপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে, হোয়াই ইজ গুড গভর্নেন্স ইম্পর্টেন্স ফর মিটিং দ্য নিডস অফ নিউ জেনারেশন, নতুন প্রজন্মের চাহিদা মেটানোর জন্য কেন সুশাসন গুরুত্বপূর্ণ, সুশাসন কেন গুরুত্বপূর্ণ সেটাই আমরা সৃজনশীল আকারে উত্তরটা দিব। চলো উত্তর পর্বটা আমরা উত্তরটা শেষ করে তারপর আমরা টেবিলটা নির্ণয় করে নিব। এখানে নিচে একটা টেবিল আছে, এটা আমরা তারপরে প্রশ্ন উত্তর পরে দিব। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। আমরা উত্তর পর্ব তোমরা বাংলা অর্থগুলো অবশ্যই লিখে রাখবে, না হলে তোমরা বাংলা অর্থটা জেনে রাখলে অবশ্যই তোমাদের জন্য এটা ইন্টারেস্টিং হবে। এখানে প্রথমে এক নম্বর হচ্ছে, জেনারেশনাল nomenclature is the dynamics of changing society by which I mean generational consciousness of any year, revolution, curve, wire and digital etc. such as Generation G, Generation Alpha, Silent Generation, Lost Generation and Digital Era. বাংলা অর্থ হচ্ছে, প্রজন্মভিত্তিক নামকরণ হলো পরিবর্তনশীল সমাজের গতিবিদ্যা। এটা একটা সংজ্ঞা দিয়েছি খুব সহজে, যার দ্বারা আমি বুঝি যে কোনো বছরের প্রজন্মের চেতনা, বিপ্লব, অভ্যুত্থান, যুদ্ধ, ডিজিটাল যুগ ইত্যাদি। যেমন জেনারেশন জেড, জেনারেশন আলফা, নীরব প্রজন্ম, হারিয়ে যাওয়া প্রজন্ম এবং ডিজিটাল যুগ। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দিব। এটা হচ্ছে যে এখন এই 2 নম্বর প্রশ্নের উত্তর। চলো এখন 2 নম্বর প্রশ্ন উত্তরটা পড়ে নিই, তারপর বাংলা অর্থটা জেনে নিও। দ্য প্রেজেন্ট জেনারেশন ইজ ভেরি ব্রিভ, মানে খুব সাহসী, ব্রিভত সাহসী, নট অ্যাফ্রেড অর্থাৎ ভয় পায় না, অফ ডিড মৃত্যুকে, আই ওয়েন্ট টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে বাঁচতে চায়। এক্সাম্পল মানে উদাহরণ, ইন জুলাই 2024 more than 20,000 স্টুডেন্টস লস দেয়ার লিভস অ্যান্ড থাউজেন্ড ওয়ার ইঞ্জুরিড, মানে হাজার হাজার কি হয়েছে, ইঞ্জুরি হয়েছে। ইন দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, স্টুডেন্ট marched forward in the face of bullets and overthrew the autocratic আওয়ামী লীগ গভর্নমেন্ট। অর্থাৎ বাংলা অর্থটা জানলে তোমরা খুবই ভালো লাগবে।
বাংলা অর্থ হচ্ছে বর্তমান প্রজন্ম খুব সাহসী, মৃত্যুকে ভয় পায় না, এখানে পায় না লেখছে, ভয় পায় না, স্বাধীনভাবে বাঁচতে চায়, এখানে চাই লেখছে স্বাধীনভাবে বাঁচতে চাই। 2024 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রায় 2000-এর বেশি ছাত্র জনতার প্রাণ দেয় এবং হাজারো হাজার মানুষ আহত হয়। গুলির সামনে ছাত্র জনতা এগিয়ে গিয়েছে এবং স্বৈরাচার আওয়ামী লীগকে সরকারকে পতন করেছে। এখন আমরা 3 নাম্বার উত্তর দিব। এখানে 3 নাম্বার বলছে যে when you get basic right equal rights have এখানে বলছে priority, he lives in the country by birth, he claimed rights through struggle in 2024 through the July anti-discrimination student movement অর্থাৎ ছাত্র আন্দোলন, then you can be called the higher of this generation, অর্থাৎ যখন আপনি মৌলিক অধিকার, সম অধিকার পাওয়ার অগ্রাধিকার রয়েছে, কেন থাকবে? কারণ আপনি তো এই দেশে জন্মগ্রহণ করেছেন, অবশ্যই আপনি এই দেশে অগ্রাধিকার রয়েছে। তখন জন্মসূত্রে বসবাস করেন দেশে, অজন্মসূত্র হতে হবে, সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করেছেন 2024 সালে। অর্থাৎ আপনি মনে করেন 2000 সালে জন্মগ্রহণ করছেন, আর 24 সালে আপনার 24 বছর হয়েছে বা 20 বছর 15 বছর হয়েছে, জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তখন আপনি এই প্রজন্মের উত্তরাধিকার বলা যায়। যখন আপনার তখনই তো আপনার, যেহেতু এই দেশে আপনার জন্ম হয়েছে, অবশ্যই এই দেশের অধিকার আপনার উত্তরাধিকার হিসেবে সংজ্ঞায়িত করে। এখন আমরা 4 নম্বর প্রশ্ন উত্তর দিব। 4 নম্বরের উত্তর হচ্ছে দ্য নিউ জেনারেশন ডজ নট ফেয়ার ইনজাস্টিস, ডজ নট ফেয়ার ডিড, মৃত্যুকে ভয় পায় না আর কি। তারপর ডজ নট ওয়েন্ট ডিসক্রিমিনেশন, দ্য নিউ জেনারেশন ওয়েন্ট টু ফ্রি দ্য কান্ট্রি ফ্রম করাপশন, ওয়েন্ট ইকুয়াল রাইটস, ওয়েন্ট টু ইমপ্রুভ দ্য কান্ট্রি, আই do not want to see missing gun killing anymore, so good governance is needed in the country. এটা হচ্ছে নতুন প্রজন্ম অন্যায়কে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, এই পায়ের জায়গায় পায় না হবে, এটা লিখে নিও তোমরা। এখানে যেহেতু একটু মিস হয়েছে। নতুন প্রজন্ম অন্যায়কে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, বৈষম্য চায় না, নতুন প্রজন্ম দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়, সম অধিকার চায়, দেশের উন্নতি করতে চায়, গুম খুন হত্যা আর দেখতে চায় না, তাই দেশের সুশাসন প্রয়োজন। তো এটা একটা সৃজনশীল ভিত্তিক উত্তর। তো এরকম উত্তর পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো উত্তরটি কেমন হয়েছে এবং অবশ্যই শেয়ার করবে। আমরা পরবর্তী উত্তরে চলে যাচ্ছি। এটা হচ্ছে 33 পৃষ্ঠা। তো আমরা 33 পৃষ্ঠার প্রশ্নটা হয়ে গেছে এখন। এই যে প্রশ্নগুলো হয়ে গেছে, এখন আমরা টেবিলটা ম্যাচিং করব। নিচে এখানে দেখো, এখানে গিভেন ওয়ার্ড, তারপর এখানে কারেক্ট ডেফিনিশন আছে। তো এটা এই সেন্টেন্সের সাথে এই ওয়ার্ডগুলো আমাদের মিলিয়ে দিতে হবে। চলো আমরা মিলিয়ে নিই। 1 নম্বর হচ্ছে রেটরিক অর্থাৎ অলঙ্কার শাস্ত্র, এটা আমরা বি এর সাথে মিলবে। দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অফ পারসুয়েট ইন ইনফ্লুয়েন্স অফটেন ইন এ ম্যানিপুলেটিভ ওয়ে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে পরিচিত করতে বা প্রভাবিত করার জন্য ভাষার ব্যবহার প্রায় হেরফেরমূলক উপায়ে কথাগুলো বলা হয়, অর্থাৎ রেটরিক শব্দটা বলা হয় কথা শুরুতে। এরপর আমরা 2 নম্বর পড়ব অটোক্রেজি। অটোক্রেজি হচ্ছে স্বৈরাচার। এবং স্বৈরাচার কখন হয়? যখন এ সিস্টেম অফ গভর্নমেন্ট হোয়ার পাওয়ার ইজ হেড বাই ওয়ান পারসন উইথ অবসোলুট অথরিটি, যখন একজনের কাছে ক্ষমতা চলে যায়, এখানে সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতা এক ব্যক্তির হাতে নিষ্ক্রিয় কর্তৃত্বের অধিকারী হয়, তখন এটাকে অটোক্রেজি বলা হয়, অর্থাৎ স্বৈরাচার বলা হয়। তো আমরা স্বৈরাচারের 1 নম্বর হচ্ছে বি এর সাথে মিলবে, 2 নম্বর হচ্ছে সি এর সাথে মিলবে। এরপর আমরা কনসিয়াসনেস অর্থাৎ কনসিয়াসনেস 3 নাম্বার, কোনটার সাথে মিলবে সেটা আমরা বলে দিচ্ছি এখন। এটা যে হচ্ছে চেতনা বা উপলব্ধি করা, দুইটাই বোঝাবে। তো এটা এই 3 নাম্বারটা আমরা এখানে ডি নাম্বারের সাথে মিলবে, যেহেতু এই পৃষ্ঠা আছে। অর্থাৎ এখানে ডি নাম্বার হচ্ছে যে অ্যাওয়ারনেস অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং, স্পেশালি দ্য স্টেট অফ ওয়ান মাইন্ড। এখানে কিছু সচেতন বা বোঝা, বিশেষ করে মনের অবস্থা। তো মনের অবস্থা যেটা বোঝা হয়, তো ডি নাম্বারের সাথে মিলবে, 3 নাম্বারটা। এখন আমরা চলো 4 নাম্বারটা, প্যারাডক্স শব্দের অর্থটা, এটা হচ্ছে বিপরীত শব্দ। এই শব্দটা তোমরা অবশ্যই জানতে হবে, এই শব্দটা বেশিরভাগ জায়গায় এসেছে। প্যারাডক্স শব্দ তো বিপরীত, যে কোনো ক্ষেত্রে বিপরীত বোঝানো হয়। এইটা হচ্ছে যে এ নাম্বারের সাথে মিলবে, অর্থাৎ 4 নাম্বারের সাথে এ নাম্বার মিলবে। এ প্যারাডক্সিক্যাল সিচুয়েশন ওয়ার টু অপোজিট, এরপর কন্ডিশন এক্সিস্ট সিমুলটেনিয়াসলি, অর্থাৎ এটা হচ্ছে তোমার
বাংলা অর্থ যে একটি প্যারাডক্সের পরিস্থিতি যেকোনো দুটি বিপরীত অবস্থা একই সাথে বিদ্যমান। তো এটা হচ্ছে তোমাদের 4 নম্বরের সাথে। আর 5 নম্বরটা একটু ম্যাচিং আছে। এটা হচ্ছে হতাশা, ফ্রাস্ট্রেশন অর্থাৎ দ্য ফিলিং অফ বিং আপসেট অর অ্যানোয়েড স্পেশালি বিকজ অফ অ্যান ইনএবিলিটি টু চেঞ্জ অর অ্যাচিভ সামথিং, অর্থাৎ মন খারাপ বা বিরক্ত হওয়ার অনুভূতি, বিশেষত কিছু পরিবর্তন বা অর্জন করতে অক্ষমতার কারণে হতাশা হয়, অর্থাৎ ফ্রাস্ট্রেশন হয়। ফ্রাস্ট্রেশনটা এই কারণে হয়। তো এটাই হচ্ছে যে টেবিলের। এখন আমরা চলো শূন্যস্থানটা পূরণ করে নিই। 39 পৃষ্ঠার শূন্যস্থানটা। তো এটা হচ্ছে যে দেখো 1 নম্বর এখানে শূন্যস্থানের যেই 4টা 1টা 2টা 3টা 4টা 5টা দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে লো জেনারেশন জি, পলিটিক্যাল, ডিজিটাল এবং কানেক্টেড। তো এটা দ্বারা আমরা শূন্যস্থানগুলো পূরণ করেছি। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে 1 নম্বর হচ্ছে দ্য টার্ম large generation refers to the generation affected by the aftermath of World War I and the Great Depression। অর্থাৎ এটা তোমার এই লার্জ জেনারেশন দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে বিশ্বযুদ্ধর প্রথম যে ধাপগুলো সেগুলো বোঝায়। আর 2 নম্বর হচ্ছে জেনারেশন জি দ্বারা বোঝায়, অর্থাৎ 1997 থেকে 2012 সাল পর্যন্ত, অর্থাৎ ইজ দ্য ফার্স্ট জেনারেশন টু গ্রো আপ এন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ। অর্থাৎ 2012 সাল, অর্থাৎ 1997 থেকে 2012 সাল পর্যন্ত এটা ডিজিটাল, অর্থাৎ এই সময়টার মধ্যে মোবাইল আর এবং মোবাইলের চাহিদাটা বাড়ে, ইন্টারনেট কানেকশনটা। এরপর 3 নম্বর হচ্ছে দ্য 2018 রোড সেফটি প্রোটেস্ট মার্কড a shift in connected awareness অ্যাপ or জেনারেশন জে। অর্থাৎ এটার সাথে জেনারেশন অ্যাওয়ারনেস অ্যাপ এবং জেনারেশন জি এর সাথে 2018 মিল আছে। অর্থাৎ আমরা যে 18 সালে যেই রুট সেফটির যে একটা আন্দোলন করেছিলাম সেটা প্রোটেস্ট করে। এরপর 4 নম্বর হচ্ছে যে 4 নম্বর হলো দ্য জুলাই uprising of 2024 called for new methods to address the challenge of today political world। তো 2024 সাল সেটা আমরা 2024 সালের যে আন্দোলন, যে মুভমেন্ট, সেটা কিন্তু পলিটিক্যালি বিশ্বের একটি পরিচিত হয়েছে। এরপর 5 নম্বর হচ্ছে যে জেনারেশন জি, অর্থাৎ 2000 জেনারেশন জি দ্বারা বোঝানো হয় 1997 থেকে 2012। এটা হচ্ছে জেনারেশন জি এক্সপেরিয়েন্স এ প্যারাডক্স, অর্থাৎ জেনারেশন জি 2012 থেকে জেনারেশনটা সেটা বুঝতে শুরু করলো প্যারাডক্স, বিপরীত অর্থাৎ বিরুদ্ধে, অফ বিং বুথ উভয় হাইপার কানেক্টেড ওয়েট অফটেন ডিজিটাল, অর্থাৎ ডিজিটাল যুগের যে প্যারাডক্স, বিপরীত প্রাচীন যুগ ছেড়ে যে ডিজিটাল যুগে পদার্পণ করছে, সেটাই হচ্ছে জেনারেশন জি। এটাই হচ্ছে যে এটার উত্তর। তো আমাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং সিনচুল ক্লাস পেতে অবশ্যই সবার আগে ক্লাস পেতে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।